are object oriented একটু hints দিয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়, সাবজেক্টিভ নয়, ওটা মাঝে মাঝে আমি দেখাবো। অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের টার্গেট ডেটা স্ট্রাকচার টার্গেট, তাই না? ওটা করতে গিয়ে তোমাদের একটু আধটু করে এটা ওইটা দেখাবো। তো তোমাদের দুইটা অ্যারের সাথে সাথে আরো দুইটা জিনিস ক্লিয়ার করা হচ্ছে, একটা পয়েন্টার এবং রেকর্ড, রাইট? Yes, sir. ফাইন। সো আজকে আমরা অ্যারের আর একটা অংশ শেষ করে আমরা চলে যাব লিংক লিস্টে। তোমরা বলতে পারো যে অ্যারের সবচেয়ে বড় লিমিটেশন কি? তোমরা ইনসারশন আর ডিলিট যখন করতে গিয়েছো অ্যারে থেকে, তখন কি প্রবলেম হয়েছে? তাই না? নাম্বার ওয়ান, এটা অনেক ডেটা মুভমেন্ট দরকার হয়েছে। তার মানে ডেটা মুভমেন্টের জন্য অ্যারে ভালো ডেটা স্ট্রাকচার নয়, তাই নয়? জি স্যার। কাজে এটাকে স্ট্যাটিক্যালি অ্যালোকেশন বলা হয়। অ্যারে হচ্ছে স্ট্যাটিক অ্যালোকেশন, না? এটা আগে থেকেই তোমাকে সাইজ বলে দিতে হয় যে মেমোরিতে তুমি কতটুকু জায়গা নিবা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে যখন ইনসার্ট এবং ডিলিট করতে যাও তখন অনেকগুলো ডেটাকে মুভমেন্ট করতে হয়। এই দুইটা কারণে অ্যারে ইনসারশন এবং ডিলিটের জন্য ভালো ডেটা স্ট্রাকচার নয়। কিন্তু অ্যারেতে যদি ডেটা সর্টেড থাকে তাহলে এখানে সার্চিং এর জন্য খুব ভালো পারফরমেন্স দেয়। লগ এন, না, কমপ্লেক্সিটি। তার মানে 1 বিলিয়ন ডেটাকে সার্চ করতে গেলে মাত্র 30টা কম্প্যারিজনে আমরা বলে দিতে পারবো যে আইটেমটা অ্যারেতে আছে কিনা। এটা স্ট্রং পয়েন্ট। অ্যারের স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এটা সার্চের জন্য, যদি এটা সর্টেড থাকে তাহলে সার্চের জন্য এটা খুব অপটিমাম রেজাল্ট দেয়। কিন্তু এটা যদি সর্টেড না থাকে, র্যান্ডমলি থাকে, তাহলে কিন্তু আবার ভালো কমপ্লেক্সিটি দেয় না। এটা বিগ ও এন। এই দিক থেকে আমরা অ্যারের কিছু লিমিটেশন দেখতে পাচ্ছি, না? এই অ্যারের লিমিটেশনটাকে এলিমিনেট করার জন্য আমরা, এটা যেহেতু স্ট্যাটিক অ্যালোকেশন, সো স্ট্যাটিকের অপোজিট ওয়ার্ড কি? স্ট্যাটিক। এবং এর অপোজিট ওয়ার্ড তো স্ট্যাটিক অ্যালোকেশন এর বিপরীত শব্দ তাহলে কি হবে? ডাইনামিক অ্যালোকেশন, রাইট? তাহলে স্ট্যাটিক অ্যারে হচ্ছে একটা স্ট্যাটিক অ্যালোকেশন যেখানে ইনসারশন এবং ডিলিশন খুবই হাই কমপ্লেক্সিটি শো করে, কেননা অনেক বেশি ডেটা মুভমেন্ট দরকার হয় স্ট্যাটিক অ্যালোকেশনের কারণে। আর যদি এটা সর্টেড ডেটা যদি সর্টেড না হয় তাহলে ডেটার উপরে সার্চ করার জন্য এটা বিগ ও এন কমপ্লেক্সিটি, যে কোনো আইটেমের খোঁজার জন্য এভারেজ কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও এন। কাজে এটা ভালো ফলাফল দেয় না। কিন্তু ডেটা যদি সর্টেড থাকে, তাহলে অ্যারেতে ডেটা যদি সর্টেড থাকে তাহলে কিন্তু অপটিমাম রেজাল্ট দেয়। এই প্রেক্ষাপট থেকে এই কয়েকটা প্রবলেম এলিমিনেট করার জন্য আমরা স্ট্যাটিক অ্যালোকেশনের অপোজিট ডাইনামিক অ্যালোকেশন ব্যবহার করি। সো আমরা নেক্সট অ্যাকচুয়ালি ডাইনামিক অ্যালোকেশন দেখব। তার আগে তোমাদের গত সেমিস্টারে যখন আমি সি এর ক্লাস নিচ্ছিলাম তখন তোমাদেরকে অ্যারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করিয়েছি, না? 2 ডাইমেনশনাল অ্যারে এর যে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করিয়েছি, রাইট? মনে আছে তোমাদের? জি স্যার। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমাদেরকে আমি এখন দেখানোর দরকার আছে নাকি আমি ডাইনামিক অ্যালোকেশনে চলে যাব? বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইম্পর্টেন্ট। অ্যালোকেশনে চলে যাও। ডাইনামিক অ্যালোকেশনে চলে যাব? জি স্যার। ওকে। যেহেতু তোমাদের যখন সি যখন আমি করিয়েছি তখন আমি তোমাদের ম্যাট্রিক্স
মেমোরিতে তত বাইট অ্যালোকেট করব, আমি আগে থেকে ডেটা নেব না। ঠিক আছে, এটা হচ্ছে মূল আইডিয়া। কিন্তু এই আইডিয়া যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি হতে পারে সেই ডেটা স্ট্রাকচারটা, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আমি ফুল ডেস্কটপ শেয়ার দিচ্ছি। কোড ব্লকসটা রান হতে সময় দাও একটু। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ বাবা? ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমত একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের একেবারে শুরুর, এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করাচ্ছে, এটা মাথার মধ্যে থেকে ঝেড়ে ফেলো। আমি তোমাদেরকে সিম্পল একটা প্রোগ্রাম দেখাই ফার্স্ট, এইখান থেকে পরে আমরা ডাইনামিক অ্যালোকেশনে যাব। ঠিক আছে, আমি এটার নাম দিই ll.cpp। ওকে, include iostream using namespace std না int main। এটা একটা সিম্পল প্রোগ্রাম স্ট্রাকচার, তাই না বাবা? ওকে, আমি এইখানে একটা ছোট্ট তোমাদের যে আছে একজন স্টুডেন্টের যে রেকর্ড, সেই রেকর্ডটা আমি ডিফাইন করতে চাই। স্ট্রাক্ট স্টুডেন্ট, মনে আছে গতদিন তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম। ইন্ট আইডি না, আর কি ক্যারেক্টার নেম 50, তাই তো? এই দুইটাই থাকুক আপাতত। তাহলে একটা হচ্ছে আইডি আর একটা নেম, তাই না? বলতে পারবা এখানে কত বাইট অ্যালোকেট করা হয়েছে? এটার জন্য এই যে স্ট্রাকচার, ফর এক্সাম্পল এই স্ট্রাকচার টাইপ ডেপ করে নিই না, টাইপ ডেপ করলে আমরা সংক্ষেপে লিখতে পারবো টাইপ ডেপ স্টুডেন্ট। ওকে, তাহলে তুমি বলতে পারবা স্টুডেন্ট ফার্স্ট যে ফার্স্ট নামে 1 নম্বর স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট নামে যে আইডেন্টিফায়ার আছে, তোমরা কি বলতে পারবা এই ফার্স্ট মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে? 56 byte। হ্যাঁ, 56 byte। ফর এক্সাম্পল cout size of first, তাই না? আমরা এটা রান করে দেখি। ওকে, ঠিক আছে, তাহলে সাইজ অফ হবে, সাইজ বসেছে। তাহলে এটা যদি আমি রান করি, কত দেখতে পাচ্ছ? হানিফ ম্যাকিয়ার এর আগে 56, রাইট? 56 বাইট, যেহেতু এন্ড লাইন আমি ব্যবহার করি নাই। ওকে, এন্ড লাইন ব্যবহার করি, এন্ড লাইন।
ঠিক আছে 56 বাইট মেমোরি অ্যালোকেট হয়েছে তাই না বাবা জি স্যার তাহলে একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে গেলে কতটুকু জায়গা নিচ্ছে 56 5 এখন তোমরা আমি একটু ইয়ে অফ করছি কয়েকটা প্রশ্ন করব স্ক্রিন শেয়ার অফ করছি ওকে আতিকা হ্যালো আতিকা জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি কি অর্ণবের অ্যাড্রেস জানো স্যার ইমেল অ্যাড্রেস কোথায় না থাকে স্যার কোথায় থাকে স্যার ও তো ঝিনাইদহ থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তুমি জানো না জি স্যার ওকে তাহলে আতিকা ধরো ধরো আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি যে আহ, আমি আমি অর্ণবের বাড়িতে যেতে চাই কিন্তু অর্ণবের বাড়ি আমি চিনি না এই অর্ণবের বাড়ি কে চেনো কেউ চেনে না স্যার কেউ চেনে না আমি একা স্যার এদিকে তুমি একা আর জেনে দাও গোটা চাঁদপুর ও তাহলে দাঁড়াও আমি খুঁজে বের করি কে কাকে চেনে এই কে কাকে চেনো সেটা আগে বলো সেখান থেকে আমি শুরু করি দুইজন যে কোনো দুইজন বলো একজন আরেকজনকে চেনো বাসা চেনো স্যার সামিহা সামিহার বাসা তুমি চেনো জি স্যার ওকে আতিকা আমি কিন্তু সামিয়ার বাসা চিনি না কিন্তু আমার সামিয়ার বাসা যাওয়া দরকার কিভাবে যাব চিটন সুগন্ধা তোরে জানাই দেবে কি দরকার আমি এত জটিলতায় যাব কেন আমি সামিয়াকে চিনি না কিন্তু আমি আতিকাকে চিনি রাইট জি স্যার তাহলে আপনি আমার সাথে যেতে পারেন আতিকার কাছে কি আছে সামিয়ার অ্যাড্রেস আছে খেয়াল করো আমি চিনি তাহলে আমি একজন পার্সন যে চিনি আতিকাকে আতিকার একজন পার্সন যার কাছে অ্যাড্রেস আছে আরেকজনের সামিয়ার তাহলে বলো যে আমি সামিয়ার বাসায় যেতে পারবো কিনা জি স্যার পারবেন ওকে আতিকা আরেকটা প্রশ্নের উত্তর দাও মা এটা হচ্ছে ধরো আমি তোমাকে চিনি তাই না হ্যাঁ আমি তোমার নানার বাড়িতে যেতে চাই নানার বাড়ি কি আমি চিনি না স্যার চিনেন না চিনি না তাহলে তোমার নানার বাড়িতে আমি কেমন করে যাব স্যার আমার সাথে যাবেন আমি তো চিনি ফ্যান্টাস্টিক তার মানে আমি তোমাকে চিনি তুমি তোমার নানার বাড়ি চেনো তাই তো জি স্যার অর্থাৎ আমার কাছে অ্যাড্রেস আছে তোমার তোমার কাছে অ্যাড্রেস আছে নানার বাড়ি রাইট জি স্যার তাহলে এই যে আবার তোমার নানার বাড়িতে ধরো অ্যাড্রেস আছে নানার বাবার বাড়ি তাই না বা হ্যাঁ নানার বাড়ি তাই না এরকম একজনের কাছে আর একজনের অ্যাড্রেস আছে এরকম প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা জায়গায় আমরা যেতে পারবো শর্ত কি যার কাছে যাচ্ছি তার কাছে আরেকজনের অ্যাড্রেস থাকতে হবে জি স্যার এবার আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি খেয়াল করো যে আমি এখানে যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেই স্ট্রাকচার যদি একটা অ্যাড্রেস কন্টেইন করে কি করতে হবে বলো তো একটা অ্যাড্রেস কন্টেইন করতে হবে কার নেক্সট যেখানে আমি যেতে চাই তার অ্যাড্রেস কন্টেইন করতে হবে সেই নেক্সট এর ডেটা টাইপ কেমন স্টার নেক্সট এর বুঝতে পারছি নেক্সট একটা আইডেন্টিফায়ার যেখানে অ্যাড্রেস রাখা হয় এবং স্টার নেক্সটটা কি স্ট্রাক্ট স্টুডেন্ট বুঝতে পেরেছ এক স্টুডেন্টের কাছে আরেক স্টুডেন্টের অ্যাড্রেস আছে এখন বলতে পারবা এই ব্লকটার সাইজ কতটুকু এই ব্লকটার সাইজ কতটুকু আইডির জন্য 4 বাইট নেমের জন্য 50 বাইট 54 বাইট
এবং এই Next, 54 বাইট হওয়ার জন্য কিন্তু এটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, কাজে 54 4 দ্বারা বিভাজ্য নয়, কাজে 56 বাইট লাগবে এবং নেক্সট এর জন্য আরো 4 বাইট। টোটাল জায়গা কতটুকু? ও আচ্ছা, ম্যাকে পয়েন্টারের জন্য 8 বাইট, তাহলে 54 যোগ 8, 56 যোগ 8 কত হবে? 64। তাহলে এটার সাইজ কতটুকু হবে? 64। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সাইজ কতটুকু দেখলাম রান করে, যে এটার সাইজ হচ্ছে 64 বাইট। অলরাইট, তাহলে 4 বাইট ব্যবহার হচ্ছে আইডির জন্য, 50 বাইট ব্যবহার হচ্ছে নেমের জন্য, 2 বাইট স্ট্রাকচার প্যাডিং এবং আরো 8 বাইট ব্যবহার হচ্ছে অ্যাড্রেস রাখার জন্য, তাই তো? তাই তো? Yes, sir. ওকে, তাহলে এইবার আমি স্টুডেন্ট স্টার ফার্স্ট, এবার বলতে পারবা ফার্স্ট এর সাইজ কত? ফার্স্ট এর সাইজ 8 বাইট, স্টার ফার্স্ট এর সাইজ কত বলতে পারবা? 64 বাইট। ফাইন, তাহলে দেখো এই একটা ডিক্লারেশনের মাধ্যমে আমি দুইটা অংশ পাচ্ছি। ফার্স্ট একটা আইডেন্টিফায়ার যার সাইজ 8 বাইট, এই 8 বাইট অ্যাড্রেসটা কাকে অ্যাড্রেস করছে? কাকে অ্যাড্রেস করছে? ফার্স্ট এর সাইজ 8 বাইট, রাইট? এই ফার্স্ট 8 বাইট ফার্স্ট তো অ্যাড্রেস কন্টেইন করে, তাই না? এখন যার অ্যাড্রেস কন্টেইন করে তার সাইজ কতটুকু? 64 বাইট। সেই 64 বাইটের মধ্যে কি কি আছে? এক্স্যাক্টলি, তাহলে যেই অ্যাড্রেসটা রাখা আছে সে কাকে অ্যাড্রেস করে? আবার 64 বাইট কে। সেই 64 বাইটের মধ্যে কি আছে? আইডি, নেম এবং নেক্সট স্টুডেন্টের অ্যাড্রেস আছে, 8 বাইট অ্যাড্রেস, তাই না? সেই অ্যাড্রেস আবার কাকে অ্যাড্রেস করে? next আরেকটা স্ট্রাকচার কে 64 বাইট। তার মানে বুঝতে পেরেছো যে আমি যত ইচ্ছা, যত বড় মেমোরি আছে, তুমি যদি তোমার কাছে 64 গিগাবাইট মেমোরি থাকে, 64 গিগাবাইট পুরো মেমোরিকে কি করতে পারি? আমরা ডাইনামিক্যালি অ্যালোকেট করতে পারি। একটা ব্লকের সাইজ 64 বাইট, যে ব্লকের মধ্যে নেক্সট ব্লকের অ্যাড্রেস আছে। বুঝতে পেরেছো? প্রশ্নটা হচ্ছে আমি এই অ্যালোকেশনটা কিভাবে করব? যেহেতু এটা আগে দেখে নিই যে ফার্স্ট এর সাইজ না, আট বাইট, রাইট? এটা তো কোনো কনফিউশন নেই। এখন আমরা এই যে ফার্স্ট যে অ্যালোকেশন হলো সেটাকে কি করব? অ্যালোকেট করব। খেয়াল করো কতটুকু জায়গা অ্যালোকেট করব বলো তো? সাইজ অফ স্টুডেন্ট, এতটুকু জায়গা অ্যালোকেট করব, তাই না? malloc memory allocation, malloc size of student কি করবে এতে? স্যার একটা ভয়েড পয়েন্টার রিটার্ন করবে এই স্টুডেন্টস। এটা কি করবে? malloc memory allocation। আচ্ছা, ভিতর থেকে ব্র্যাকেট, তো ভিতরের ব্র্যাকেট প্রথমে এক্সিকিউট হয় না বাবা? জি স্যার। সাইজ অফ স্টুডেন্ট কত রিটার্ন করবে? স্যার 64 বাই 64। তাহলে malloc 64 কি করবে? স্যার এরকম একটা মেমরি অ্যালোকেট করবে 64 বাই যার সাইজ 64 বাইট, তাই না? 64 বাইটের একটা মেমরি অ্যালোকেট করবে, তাই না? জি স্যার। যে মেমোরিটা অ্যালোকেট করবে তার নিঃসন্দেহে একটা অ্যাড্রেস আছে, তাই না? জি স্যার। সেই অ্যাড্রেসটা আমি রিটার্ন করলাম।
এটাকে বলা হয় ক্যাস্টিং। এটাকে কি বলা হয়? Typecast. টাইপ কাস্টিং। তাহলে একেবারে ভিতর থেকে যদি তুমি শুরু করো, সাইজ অফ স্টুডেন্ট রিটার্ন করবে 64, ম্যালক 64। এটা কি করবে? 64 বাইটের মেমোরি অ্যালোকেট করবে। সেই 64 বাইটের মেমোরির একটা স্টার্টিং অ্যাড্রেস আছে, যেই অ্যাড্রেস টাইপ কাস্টিং এর মাধ্যমে বের করে নিয়ে এসে কোথায় বসাবে? ফার্স্টে বসাবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাবা? জি স্যার। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে এতটুকু যদি তোমরা বুঝো, তাহলে লিঙ্কড লিস্ট অর্থাৎ একটা লিস্ট যার একজনের কাছে নেক্সটার অ্যাড্রেস আছে, সেটার কাছে আবার নেক্সটার অ্যাড্রেস আছে, সেটার কাছে আবার নেক্সটার অ্যাড্রেস আছে, যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস শেষ না হয়। যেমন তোমাদের যদি 80 জন স্টুডেন্ট থাকে, তাহলে 80তম স্টুডেন্টের কাছে আর নতুন কোনো অ্যাড্রেস চাওয়ার দরকার নেই। তার কাছে অ্যাড্রেস আছে কিন্তু চাওয়ার দরকার নেই, তাই না? এতটুকু বুঝেছো? ব্যাস, ডান হয়েছে। ওকে, তাহলে এতটুকু বুঝেছো বাবা? জি স্যার। খেয়াল করো, এখন আমি যে ফার্স্ট 64 বাইটের একটা মেমোরি অ্যালোকেট করলাম, এখন আমি এখানে ইনসার্ট করব, ডেটা ইনসার্ট করব, ভয়েড ইনসার্ট। আমার কি দরকার? স্টুডেন্ট স্টার হেড। প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ লাগবে, তাই না? ওকে, ওকে বাবা, ইনসার্ট নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, যার মধ্যে আমি কি নেব? স্টুডেন্ট তো ডিক্লারেশন আছে বাবা, লাগবে না, এটা একটা ডেটা টাইপ। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, এটা নিচে নিব, স্ট্রাকচার নিচে নিব আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্ট্রাকচার ডিফাইন করার পরে আমি টাইপ প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? ওকে, তাহলে এটা বুঝছো তো না? তাহলে এই পর্যন্ত আমি কম্পাইল করে দেখি। ফ্যান্টাস্টিক্যালি ওকে। এখন কি করব? এইটাকে কি করতে হয়? কল করতে হয় না? ইনসার্ট হেড, সরি ফার্স্ট, ইনসার্ট ফার্স্ট। কেননা আমার ইনসার্টের মধ্যে কি দেওয়ার প্রমিস ছিল? কোন ডেটা দেওয়ার প্রমিস ছিল? আইডেন্টিফায়ার হেড। হেডটা কি ধরনের? অ্যাড্রেস। কিসের অ্যাড্রেস? 64 বাইটের অ্যাড্রেস। বুঝতে পেরেছো? বুঝা গেছে? ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত তো তোমাদের কোনো প্রবলেম নেই না? আমি প্রথমে ডেটা ইনপুট নেব। হ্যাঁ, রেজ হ্যান্ড 65, তুমি বলো বাবা। 65, এনি কোশ্চেন? No, sir. তোমার হাত উঠে গেছে বাবা। Sorry, sir. ওকে, তাহলে প্রথমে কি করব? দেখো 64 বাইট কিন্তু আমার রেডি হয়ে আছে না? রেডি হয়ে আছে না? জি স্যার। Yes sir. তাহলে আমি সি ইন করব, সি ইন করব। সি ইন কিসে করব? যে হেড আছে, হেডের মেম্বার, মেম্বার বুঝাতে, পয়েন্টারের মেম্বার বুঝাতে আগে স্ট্রাকচার মেম্বার মনে আছে তো না? স্ট্রাকচার মেম্বার ডট দিয়ে মেম্বার প্রকাশ করা হয়, তাই না? যদি পয়েন্টার থাকে তাহলে অ্যারো দিয়ে, হাইফেন গ্রেটার দেন, এটাকে অ্যারো বলা হয়। হ্যাঁ, হেডের কাকে নিবা? আইডি নিবা, তাই না? আর কাকে কাকে নিবা? হেডের নেমকে নিবা না? এই দুইটা নিবা না? Yes sir. আর এটা যাতে বুঝতে পারি আমরা, তাহলে আমরা কি লিখবো?
input ID and name, comma separated ID and name na baba, sorry comma na, space separated ID and name, right? ঠিক আছে? ওকে, এই পর্যন্ত বুঝছো? Yes, sir. তাহলে আমি এটা রান করছি, ইনপুট নেওয়া যাচ্ছে কিনা। ওকে, ইনপুট স্পেস সেপারেটেড আইডি এন্ড নেম, কি ছিল 12তে কে ছিল যেন, 4 রায়হান, তাই না? ওকে, তার মানে এটা কাজ করেছে। এখন আমাকে কি করতে হবে, খেয়াল করো, যখন প্রথম ব্লকে আমি ইনপুট দিয়ে দিলাম, হ্যাঁ, তখন কি আমার কাছে চাওয়া উচিত না আর কোনো ব্লক আমি তৈরি করব কিনা, তাই না? আমি যদি আরো অ্যাড করতে চাই তাহলে কি করব বাবা? নতুন করে আবার অ্যালোকেশন করব মেমরি। আবার মেমরি অ্যালোকেট করতে হবে, ঠিক না? সেটা কোথায় থাকবে? হেডের র্যান্ডমলি যে কোনো জায়গায় থাকবে ওটা। নো বাবা, হেডের যে নেক্সট আছে, নেক্সট কি কন্টেইন করে? আচ্ছা, মেমরিতে যে কোনো জায়গায় থাকবে, কিন্তু অ্যাড্রেস, হেডের নেক্সট একটা অ্যাড্রেস কন্টেইন করে, যেখানে আমি কি করলাম, এটা তৈরি করলাম একটা হেড, আর একটা মেমরি 64 বাইটের একটা মেমরি অ্যালোকেট করলাম, যার একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা আমি হেডের যে নেক্সট আছে সেখানে বসিয়ে দিলাম। বসানোর পরে নিজেই নিজেকে কল করলাম কি দিয়ে, হেড নেক্সট দিয়ে। ওই ব্লকে ডেটা আবার নেব, ঠিক আছে? আর যদি আমি নো বলি তাহলে কি করবে? যদি নো বলি তাহলে কি করবে? নাল হবে ইয়াতে অ্যাড্রেসে। তাহলে নেক্সট অ্যাড্রেসটা নাল হবে, অর্থাৎ আমরা কোনো ডেটা দেব না, তাই তো বাবা? NULL, রাইট? আর নাল পিটিআর আছে একটা, নাল পিটিআর, ওকে, নাল অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমি এবার রান করি, হ্যাঁ? কিন্তু দেখো আমি ডিসপ্লে করার কিছু তৈরি করি নাই, হ্যাঁ, শুধুমাত্র ইনপুট নিচ্ছে কিনা সেটা দেখবো। অলরাইট, আইডিয়া নেম 4 Raihan. Do you want to add more? Yes. আবার নাম দাও। 15 শরীফ।
15 Sharif. Do you want to add more? Yes, বলো আবার আইডি একবার নাম দাও। 43 রিহান 43 রিহান কি বাবা? স্যার রিহান রিহান। জি স্যার রিহান। ওকে, এই তিনটা থাকুক, আমি আর দিতে চাচ্ছি না, তাহলে আমি অন্য যে কোনো একটা কি প্রেস করব, তাই তো? বাস চলে আসছে, তাই না? সো ইটস প্রপারলি ওয়ার্কিং নাও। আসলে ডেটাগুলো ইনপুট নিল কিনা সেটা দেখা দরকার না? তাহলে কি করব আমি? ডেটা ইনসারশন আমরা বুঝলাম যে আমরা এখানে ডেটা তৈরি করতে পারছি, ক্রিয়েট করতে পারছি, সেটা 2টা হোক, 3টা হোক, 5টা হোক, 100টা হোক, 1 বিলিয়ন হোক, আমরা ডেটা ক্রমান্বয়ে ইনপুট নিতে পারবো, তাই তো? তারপরে তাহলে আমরা এটা একটা ডিসপ্লে করার ব্যবস্থা করি, তাই না? ভয়েড ডিসপ্লে। কোথা থেকে শুরু করব? হেড পয়েন্টার থেকে ফার্স্ট থেকে। হেড পয়েন্ট থেকে শুরু করব না? আচ্ছা, তাহলে এটার একটা প্রোটোটাইপ লাগবে, আমি কপি করে নিয়ে চলে গেলাম। ওকে, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত ডিসপ্লে করব বলো তো বাবা? যতক্ষণ নাল না পাবো। যতক্ষণ নাল না পাই, রাইট। তাহলে সি আউট কাকে কাকে? প্রথমটা হচ্ছে হেড, হেড আইডি না, তারপরে ট্যাব দেবে একটা, তারপরে কোনটা? হেড নেম না, রাইট? তারপরে কি করবে? নতুন লাইন দেবে, তাই তো? শেষ। কিন্তু যে কোনো একটা, ও আচ্ছা রিকার্সিভ, আমি রিকার্সিভলি কল করব। কাকে কল করব? হেডের নেক্সট কে, এর নেক্সট কে। এইটাই শেষ হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু যে কোনো রিকার্সিভ ফাংশনের কি থাকে বাবা বলো তো? একটা বেস কেস একটা বেস ক্রাইটেরিয়া থাকে না, বেস কেস থাকে, যার কারণে আমরা এটা বের হয়ে যাব। তাহলে ইফ হেড যদি কি হয়? নাল হয়, যদি হেড নাল হয় তাহলে আমরা রিটার্ন করব। ওকে, জাস্ট সিম্পলি এখান থেকে বের হয়ে চলে যাব। ওকে, মনে থাকবে? তাহলে ডেটা ইনসার্ট করার পরে সিম্পলি আমরা কি করলাম? এটাকে একটা ডিসপ্লে করার ব্যবস্থা করি। ডিসপ্লে কোথা থেকে শুরু করবে? ফার্স্ট থেকে না? ওকে, ডান। এবার রান করি। ওকে, আইডি নেম 4 রায়হান। অ্যাড করতে চাও? ইয়েস। তারপরে বলো 43 রিহান। অ্যাড করতে চাও? ইয়েস। কত? 15 শরীফ, রাইট? অ্যাড করতে চাও? নো। আসছে ডেটাগুলো? ডেটা ডিসপ্লে হয়েছে? জি স্যার। জি স্যার। আর 3টার জায়গায় আমরা 5টা ইনপুট নেব। আমি প্রোগ্রাম চেঞ্জ করব না, ঠিক আছে? আমি প্রোগ্রাম চেঞ্জ করব না, আমি 3টার জায়গায় 5টা ডেটা নিতে চাই। ওকে, বলো আইডি নেম 4 রায়হান। ইয়েস। 15 শরীফ। ইয়েস। তারপরে 43 রিহান। তারপরে ইয়েস। আর বলো? স্যার 41 41 প্রিয়া। প্রিয়া। তারপরে ইয়েস বলো? স্যার 10
Mahfuza. মাহফুজা। আর ইনপুট দিতে চাও? না, তাহলে কয়টা নিয়েছি আমি? 5টা না? তাহলে আউটপুট 5টা আসতে হবে। আসছে? Ji sir. ওকে ফাইন। তাহলে এইখান থেকে আমরা কি দেখলাম, যে আমরা যেমন 3টা ইনপুট নিতে পারি, 5টা ইনপুট নিতে পারি, 5000 ইনপুট নিতে পারি, 5 বিলিয়ন ইনপুট নিতে পারি, কতক্ষণ পর্যন্ত নিতে পারি বলো তো? মেমোরি যতক্ষণ মেমোরি না বাবা, এই জায়গায় একটু রিভিশন আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পাইলারের নিজস্ব একটা হিপ ম্যানেজমেন্ট আছে, হিপ সাইজ আছে, বাফার সাইজ আছে। ঠিক আছে, তোমার যদি র্যামের সাইজ যদি 64 জিবি হয়, তাহলে কিন্তু 64 জিবি নিয়ে সে বাই ডিফল্ট কাজ করতে পারবে না। ঠিক আছে, কম্পাইলার টু কম্পাইলার এটা ভ্যারি করে যে তার হিপ সাইজ কত। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি এই হিপ সাইজটাকে বাড়িয়ে নিতে পারো। হিপ সাইজটা সিস্টেম অ্যালোকেশনের মাধ্যমে হিপ সাইজ বাড়িয়ে নিতে পারো। যদি বাড়িয়ে নাও তাহলে 64 জিবির মধ্যে দেখা যাবে 60 জিবি তুমি মেমোরি ব্যবহার করতে পারছো। ঠিক আছে, তাহলে কতদূর পর্যন্ত তুমি নিতে পারবা, অ্যালোকেট করতে পারবা? হিপ সাইজ পর্যন্ত। ওকে, মনে থাকবে হিপ একটা ডেটা স্ট্রাকচার। আমরা সাউন্ড কম শোনা যাচ্ছে স্যার। সাউন্ড কম শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে মেমোরিতে কতটুকু অ্যালোকেট করতে পারবো? হিপ সাইজ পর্যন্ত। হিপ একটা ডেটা স্ট্রাকচার, যেটা কয়েকদিনের মধ্যে আমরা হিপ, স্ট্যাক, হিপ এইগুলো নিয়েও পড়বো। ঠিক আছে, আপাতত শুধু জেনে রাখো যে যে কোনো কম্পাইলারের বাই ডিফল্ট একটা হিপ সাইজ আছে। সেই হিপ সাইজ পর্যন্ত আমরা নির্বিঘ্নে ডেটা অ্যালোকেট করতে পারি। সুখের সংবাদ হচ্ছে যে এই হিপ সাইজটাকে আমরা মডিফাই করতে পারি। আমরা আমাদের প্রয়োজনীয় ভাবে যতটুকু দরকার সেভাবে, যদি ফিজিক্যাল মেমোরি থাকে তাহলে আমরা অ্যালোকেট করে দিতে পারি। ঠিক আছে, বলো বাবা। না, যে প্রোগ্রাম রান করছে ওইটা পড়বে, যে ধরো যে প্রোগ্রাম রান করছে তারও তো একটা হিপ দরকার হয় না? তো তার যদি তোমার যেই সাইজটা অ্যালোকেট করেছো, এগ্রেসিভলি যেই সাইজটা অ্যালোকেট করেছো, সেই সাইজের কারণে অন্য প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। কিন্তু তুমি যেই হিপ সাইজ চেঞ্জ করেছো সে ক্র্যাশ করতে পারে, অন্য প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, অথবা তোমারটা ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, এবং মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের জন্য খেয়াল করো, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের জন্য তখন টাইম শেয়ারিং হয়ে যায়। অর্থাৎ তোমাকে কিছুক্ষণ দেবে, আরেকজনকে কিছুক্ষণ দেবে, হ্যাঁ, এরকম অ্যালোকেট হয়। ওকে, বলো বাবা। ইউজ করবে, অবশ্যই ইউজ করবে। সেটাই বলছি যে অ্যালোকেশন তখন কি করবে, তখন তোমরা জানো তো যে রুল অফ থাম্ব হচ্ছে 10% কাজ এক্সিকিউট হয় 90% সময় জুড়ে, আর 90% কাজ এত ইনফ্রিকুয়েন্ট যে তারা 10% সময় জুড়ে রান হয়। এই রুল অফ থাম্ব অনুযায়ী আমরা কি করি, তখন ভার্চুয়াল মেমোরি অর্থাৎ ক্যাশে সবগুলো নিয়ে যায় না, বরং এটা ভার্চুয়াল মেমোরিতেও রেখে দিই। যে ইনফ্রিকুয়েন্ট যেগুলো আছে সেগুলো ভার্চুয়াল মেমোরিতে রেখে দিই। সো কখনো যদি ওভারফ্লো করে তখন ক্যাশে তোমাকে তো জায়গা দেবে না, তখন টাইম শেয়ারিং হবে। তোমাকে কিছু দেবে, তোমার আরেকজনকে কিছু দেবে, তাই না? আর বাকিগুলো ভার্চুয়াল মেমোরিতে থাকবে ডেফিনেটলি। প্রাইমারি মেমোরি দেন ভার্চুয়াল মেমোরি, প্রাইমারি মেমোরিতেও জায়গা না হলে ভার্চুয়াল মেমোরিতে থাকবে।
ভার্চুয়াল মেমোরি হচ্ছে হার্ড ডিস্কের একটা অংশ, যেটাকে সে র্যাম হিসেবে কনসিডার করে। ঠিক আছে বাবা? ওকে, আর কোনো কোশ্চেন? তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে সবচেয়ে বড় বেনিফিট কি? রাইট, অর্থাৎ একেবারে প্রোগ্রাম যখন ডিজাইন করছো তখনই বলে দিতে হবে না, এটা তো ইমপ্র্যাকটিক্যাল যে আমি প্রোগ্রাম যখন ডিজাইন করছি তখন আমি বলে দেব মেমোরি কতটুকু ইউজ হবে, তাই না? এটা ইমপ্র্যাকটিক্যাল না, বরং মেমোরি কতটুকু ইউজ হবে এটা ডিপেন্ড করে কোন ইউজার কতটুকু তার দরকার হচ্ছে মেমোরি, তাই না? এই জন্য ডাইনামিক মেমোরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা প্রোগ্রাম চলাকালীন সময়ে মেমোরি অ্যালোকেট করে। নাম্বার 1, ধরো তোমরা 10 জন ফ্রেন্ড হাত ধরে দাঁড়িয়ে আছো। এই হাত ধরে ইমাজিন করতে পারছো হাত ধরে দাঁড়ানো? লম্বা হাত ধরে দাঁড়িয়ে আছো। মানববন্ধন দেখছো কখনো? জি স্যার। দেখছো না? তো একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে না? জি স্যার। এই মুহূর্তে আমি মানববন্ধনে গিয়ে হাজির হলাম, তাহলে আমি যদি 1 নম্বর স্টুডেন্টের পাশে গিয়ে দাঁড়াই, সিম্পলি কি করব? দুই পাশের দুইজনকে আমার 2 হাত বাড়িয়ে দেব, তাই না? জি স্যার। আমি যদি সর্বশেষ পার্সনের আগে ইনসার্ট হইতে চাই তাহলে কি করব? ওইখানে গিয়ে তাদের হাত দুইজনের 2 হাত ধরে ফেলবো, ঠিক না? হ্যাঁ। যদি শুরুতে দাঁড়াতে চাই আমি সিম্পলি 1 হাত দেব, দিয়ে বলবো আমার আরেক হাত হচ্ছে শুরু, তাই না? জি স্যার। আমি যদি শেষে দাঁড়াতে চাই সিম্পলি আমার হাতটা তার হাত ধরে দাঁড়িয়ে বলবো আমার আরেক হাত শূন্য, তাই নয়? ইয়েস স্যার। ইনসারশন কত ইজি বুঝতে পারছো? ডাইনামিক অ্যালোকেশনে যে কোনো মানববন্ধনের মতো খেয়াল করো, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় ইনসার্ট হতে পারে ইজিলি। যখন ডিলিট হয়, কোন একটা ব্যক্তি মানববন্ধন থেকে সরে যেতে চায়, তাহলে কি হবে বাবা? সিম্পলি সেই ব্যক্তিটা কি করবে? তার ডানে বামের পার্সনের হাত মিলায়া দিবে, তাই না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তার মানে ডাইনামিক মেমোরিতে অ্যালোকেশন যেমন ইজি, ইনসারশন ইজি, ডিলিট করা ইজি। তার মানে এটা কি সবসময় ভালো? এটার খারাপ দিকও আছে, সেটা আমরা দেখব। প্রথম খারাপ দিক হচ্ছে সার্চ করা। সার্চ যদি করতে চাও শুরুর ব্যক্তি থেকেই সার্চ করতে হবে, তার মানে অলওয়েজ এটা সর্টেড থাকুক আর আনসর্টেড থাকুক, যে কোনো ভাবেই থাকুক না কেন, এর সার্চিং কমপ্লেক্সিটি বিগ ও এন, এর সার্চিং কমপ্লেক্সিটি কত? বিগ ও এন। ভালো না খারাপ? স্যার খারাপ। খুবই খারাপ। কতটা খারাপ সেটা আমি বুঝাই তোমাদেরকে। 1 বিলিয়ন ডেটার উপরে সার্চ করার জন্য অ্যাক্সিডেন্টালি ডেটা যদি লাস্ট ডেটা হয় তাহলে তোমার কতটুকু সময় লাগবে? কতবার কম্পেয়ার করতে হবে? 1 বিলিয়ন। বাইনারি সার্চের তুলনায় এটা কত টাইম স্লোয়ার? কত? যদি একটা বাইনারি সার্চে 1 সেকেন্ড সময় লাগে তাহলে তুমি বলতে পারবা যে এই ডাইনামিক মেমোরিতে সেটা 1 বিলিয়ন ডেটার উপরে সার্চ করতে কতক্ষণ সময় লাগবে? বলতে পারবা? বলতে পারবা? ধরো বাইনারি সার্চে কোন একটা আইটেম খুঁজতে 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? জি স্যার।
এই লিংক লিস্টে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে সেই আইটেমটা খুঁজতে কত সেকেন্ড সময় লাগবে বলতে পারবা? অলমোস্ট 1 বিলিয়ন সেকেন্ড। না, 1 বিলিয়ন সেকেন্ড না। 1 বিলিয়নের মধ্যে ওটা 30টা কম্প্যারিজন লাগতো না? 30 মিলিয়ন সেকেন্ড, 30 মিলিয়ন সেকেন্ড, মোর দ্যান 30 মিলিয়ন সেকেন্ড। 30 মিলিয়ন সেকেন্ড মানে শব্দটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। কত 30 মিলিয়ন কতখানি? গুণ করে বের করে বের 3 করো to 10 to না। the power 7 500,000 মিনিট। 500,000 মিনিট মানে কি? কত ঘন্টা? 500,000 মিনিট মানে কত ঘন্টা? কত ঘন্টা? স্যার 883। 833 কি এটা আর কি বলো তুমি? 500,000 কে 60 দিয়ে ভাগ করো। 500,000 মানে 83,000 ঘন্টা। 60 শূন্য কেটে দিলাম। 3,333 hour. কত? 8,333 83,000 ধরো, হ্যাঁ 83,000 আওয়ার। 83,000 আওয়ার মানে কত দিন? 3,000 দিন। ওই আর কি 10 বছরের মতো আর কি, বুঝছো? 10 বছর সময় লাগবে। ক্যান ইউ ইমাজিন? যেটা বাইনারি সার্চে 1 সেকেন্ড লাগতো সেটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে লাগবে 9 বছর। না ভালো না খারাপ? স্যার খুবই খারাপ। 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 তার মানে প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। কেউই উইনার নয়, কেউই অ্যাবসোলুট উইনার নয়। কোন একটা পার্টিকুলার পয়েন্টে কেউ ভালো কাজ করে আর পার্টিকুলার পয়েন্টে কেউ খারাপ উইক কাজ করে। ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি এইটা প্রোগ্রামটা তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে দিয়ে দিব। অলরাইট, এটা ম্যাকের জন্য হতে পারে। তোমাদের মেমোরি না, আমার এখানে তো ডিলিট করি নাই যে মেমোরি আমি ফ্রি করব। মেমোরি ফ্রি করতে হয় তখন যখন এটা ডিলিট করতে হয়। ঠিক আছে? আর হ্যাঁ, অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে। যদি উইন্ডোজ ব্যবহার করো তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটাকে সারা জীবন ধরে রাখবে, বাজে একটা অপারেটিং সিস্টেম। কিন্তু আমি ব্যবহার করছি ম্যাক। I don't care about that memory allocation. Operating system is managing the things easily. ঠিক আছে? হ্যাঁ, তুমি যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন জাস্ট এটা ফ্রি করে দিতে পারো। উইন্ডোজ করে, কিন্তু যদি সারা জীবন উইন্ডোজ রান করে রাখো তাহলে এই মেমোরিটা তার অ্যালোকেশন করে রাখবে। অপারেটিং সিস্টেম তো আর অফ করার জন্য তৈরি হয় না। স্যার আমাদের আরেকটা ক্লাস শুরু হয়েছে। ওকে, বাই।